অহনা, রিয়াদ এবং নাহিদও সহমত পোষণ করলো। তারাও শুনতে চায় আসলে ঘটনাটা কি। রাজিয়া রহমান বলে উঠল, না না, আমি এগুলো বলতে পারবো না। এখন আমার সে অতীতের কথা আর মনে করতে ইচ্ছে করছে না। কিন্তু বাকিরা মানল না। রাজিয়া রহমান প্রথমে রাজি না হলেও সবার জোরাজুরিতে তিনি বলতে রাজি হলেন। আচ্ছা, আমি তোমাদের বলবো, কিন্তু তোমাদের কথা দিতে লাগবে। আমি যে তোমাদের সব বলেছি, এটা এখনই আহমেদ ও রোজাকে বলবে না। সবাই রাজিয়া রহমানের কথায় রাজি হলো। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, এই গল্পটা জানতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 4 বছর আগে, যখন আহমেদ এবং রোজা একে অপরকে চিনত না। অতীত 4 বছর আগে। আহমেদের আগে তোমাদের আগে জানা দরকার রোজার অতীতটা। তোমরা এখন যেভাবে রোজাকে দেখছো, রোজা আসলে এমন ছিল না। সে অনেক ভিন্ন ছিল। এখন তোমরা যে রোজাকে দেখছো সে অনেক কঠিন ব্যক্তিত্বের, কিন্তু আগে বরং সে অন্যান্য মেয়েদের থেকে একটু বেশিই নরম ছিল। রোজার পরিবারটা অনেক মধ্যবিত্ত ছিল। রোজার মা একজন হাই স্কুলের টিচার ছিল। রোজার যখন 12 বছর বয়স তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবা তার বাবা রমজান ইসলাম একজন গাড়ির ড্রাইভার ছিল। কোনো এক কারণে তার বাবাও প্যারালাইজড হয়ে যায় এবং তার 2 পা একদম অচল হয়ে যায়। রোজা তার বাবা মার একমাত্র সন্তানই ছিল। যখন রোজার বাবা এরকম অচল হয়ে গেল, তখন মাত্র 17 বছর বয়সেই রোজাকে পুরো পরিবারের হাল ধরতে হয়েছিল। পুরো পরিবার বলতে তো শুধু একমাত্র তার বাবাই ছিল। তার বাবার খরচ চালানো, ঔষধপত্র, তার নিজের পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছুই মিলিয়েই রোজার অনেক কঠিন জীবন যাচ্ছিল। সে তবু হার মানেনি। তোমরা হয়তো একটা কথা জানো না, রোজা অনেক ভালো গান পারে। শুধুমাত্র আহমেদই না, রোজাও অনেক ভালো গান করতে পারে। সে মাঝে মাঝেই এই গান গেয়ে টাকা উপার্জন করেছে, কিন্তু কোনো রকম বড় সিঙ্গারের স্বপ্ন দেখেনি। বিভিন্ন ক্লাব, বার, রাস্তাঘাট অথবা ছোট ছোট অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এসবে গান গেয়েই রোজা টাকা উপার্জন করেছে। এছাড়াও রোজার বাবার কিছু জমি ছিল গ্রামে। সে জমিতে রোজা তার চাচাদের সাহায্য নিয়ে অনেক ফসল লাগিয়েছিল। ফসল খুব একটা লাভ না করলেও লস হয়নি, সেখান থেকে কিছু টাকা আসতো। তবে এই সমস্ত কিছু দায়িত্ব একমাত্র রোজার ওপর ছিল। কিন্তু যত দিন যাচ্ছিল ততই রোজার পড়াশোনা খরচ, তার বাবার ঔষধ বেড়েই চলেছিল, যেটা রোজার পক্ষে চালানো অসম্ভব ছিল। যখন ভার্সিটিতে ভর্তি হলো তখন সে আরও বেশি সমস্যায় পড়তে থাকলো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। রোজা একজন বান্ধবী ছিল, নাম হলো হুমায়রা। হুমায়রা তেমন একটা বড়লোক ছিল না, সেও রোজার মতো মধ্যবিত্ত ছিল। আসলে রোজার টাকা না থাকার কারণে তার কোনো রকম ভালো বন্ধু বান্ধব ছিল না। জানোই তো, আজকাল টাকাই সব। যাই হোক, তো এমন করে একদিন ভার্সিটিতে সেমিস্টারের ফিস চাওয়া হলো, যেটা রোজা পক্ষে দেওয়া খুবই অসম্ভব ছিল। ভার্সিটির ফিস জমা দেওয়ার তারিখের আগের দিন, যেটা ছিল রোজার জীবনের এক নতুন মোড়। সোনালি সকালে রোজা ভার্সিটি বারান্দায় বসেছিল। সে সময় হুমায়রা আসলো, তার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? রোজা চিন্তিত স্বরে বলল, সেমিস্টারের ফিস চেয়েছে শুনেছিস? হুমায়রা একটা শ্বাস ফেলে বলল। হুম, শুনেছি। রোজা আবারও একইভাবে বলল, 15,000 টাকা। আমি এত টাকা কোথায় পাবো? এই মাসের শেষে আমি এত টাকা এখন কোথায় পাবো বলতো? মাসের শুরুতে বাবার ঔষধে অনেক খরচ হয়ে গেছে। গ্রামে থেকে চাচা এখনো ফসল বিক্রি করে টাকাটা পাঠায়নি। আমি এখন এর মধ্যে এত টাকা কোথায় পাবো বল? হুমায়রা বলল, আমার কাছেও টাকা নেই জানিস, না হলে আমি তোকে দিতে পারতাম। আমি নিজেই চিন্তায় আছি। মা অনেক কষ্ট করে ধার দেনা করে 15,000 টাকা দিয়েছে। আগামী মাসে চলতে খুব কষ্ট হবে আমাদের। রোজা হাত কচলাতে কচলাতে বলল, আমি কি করব বলতো? সেমিস্টারের টাকাটা না দিলে এখন এক্সামে বসতে দেবে না।
হুমায়রা কিছু বলতে পারল না, চুপ রইল। সেই রাতে রোজার একটুও ঘুম হয়নি। সারা রাত টাকা কোথায় পাবে এই চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছিল। অনেক চিন্তা ভাবনা করেও সে কোনো উপায় খুঁজে বের করতে পারল না। অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোজা কোনো রকম উপায় না পেয়ে শেষে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলো। বিশ্ববিদ্যালয়ের একটা মেঘলা সকাল। প্রতিদিনের মতো হাজারো ছাত্রছাত্রী ছুটছে। কারো ক্লাস আছে, কারো ল্যাব, আর কারো সামনে সেমিস্টারের ফি জমা দেওয়ার কঠিন বোঝা। এই চাপে আজ রোজা পুরোপুরি ভেঙে পড়েছে। টাকা নেই বাড়িতে, জানাবারও উপায় নেই। কতদিন যে সে খাবারের পয়সাও ঠিকমতো জোগাড় করতে পারছে না। মাথায় শুধু একটাই চিন্তা, এই দারিদ্র্য, অপমান, অসম্পূর্ণতা থেকে মুক্তি পাওয়া। একটা মুহূর্তের জন্য মনে হলো সব সমস্যার সমাধান হতে পারে যদি সে শেষটা বেছে নেয়। ভার্সিটির মূল ফটকের পাশে বড় সিঁড়িটার দিকে তাকিয়েছিল রোজা, যেন সেটা তার জীবনের শেষ পথ। আর সেই পথের শেষে একটা গভীর অন্ধকার। রোজার চোখে পানি, বুকের ভিতরটা শূন্য হয়ে গেছে। ফি জমা না দিতে পারলে আর পড়াশোনা করতে পারবে না। স্বপ্নগুলো একে একে ভেঙে যাবে। পৃথিবীটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার সামনে। পা দুটো কাঁপছে, হাত দুটোও যেন আর শক্তি পাচ্ছে না। নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, আর পারছি না, আমি ক্লান্ত। ঠিক তখনই দূর থেকে একজন ছেলে তাকে লক্ষ্য করলো। হ্যাঁ, সেই হলো আহমেদ। সেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু রোজাকে সে আগে কখনো দেখেনি। আজ হঠাৎ কেন যেন তার চোখ আটকে গেল রোজার দিকে। রোজার দৃষ্টি, তার অবস্থা দেখে আহমেদের মনে কিছু একটা সন্দেহ হলো। যেন কষ্টে ভেঙে পড়েছে মেয়েটা। তার হাবভাব মোটেই ঠিক লাগছে না তার। রোজা যখন ফটকের সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে এক পা সামনে বাড়াচ্ছিল, তখনই আহমেদ বুঝতে পারল আসলে রোজার মনোভাবটা কি। আহমেদ বলে উঠল, শিট! এই মেয়ে, ওখানেই দাঁড়াও। আর এক মুহূর্ত দেরি না করে আহমেদ দ্রুত গতিতে ছুটে গিয়ে রোজার হাতটা ধরে ফেলল। টেনে নিয়ে এলো রোজাকে। রোজা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি আর বেঁচে থাকতে চাই না, ছেড়ে দিন। আমাকে কেন ধরেছেন? ছাড়ুন। এই মেয়ে, কি করতে যাচ্ছিলে তুমি? আহমেদের কণ্ঠে হতবাক হওয়ার সাথে সাথে রাগও ছিল। রোজা চমকে উঠে তার দিকে তাকালো, তার এক হাত ধরে থাকা সুদর্শন পুরুষের দিকে। রোজার চোখে নীরবতার সঙ্গে মিশেছিল হতাশা আর অসহায়ত্ব। আমাকে ছেড়ে দিন। কাপা গলায় বলল রোজা। রোজার কথায় আহমেদ যেন আরো বেশি রেগে গেল। সে রোজার হাতটা আরো বেশি জোরে চেপে ধরে বলে উঠল, এই মেয়ে, পাগল হয়ে গেছো নাকি তুমি? এদিকে তাকাও। দেখে তো তোমাকে এই ভার্সিটির মনে হচ্ছে। কি করতে যাচ্ছিলে, হ্যাঁ? মাথা ঠিক নেই নাকি? আহমেদের ধমকে রোজা একটু কেঁপে উঠল। এরকম অচেনা অজানা ব্যক্তির ধমক তার কাছে একটু বেশি ভয়ানক মনে হলো। রোজা তার চেপে ধরে থাকা হাতটার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, হাতে ব্যথা লাগছে তো, ছেড়ে দিন। আহমেদ ব্যঙ্গ করে বলল, ওখান থেকে পড়ে গেলে ব্যথা লাগতো না? মরে গেলে ব্যথা থাকতো না? সাথে সাথেই বলেই রোজা চুপ হয়ে গেল। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। আহমেদ আবারও রেগে জোরে বলে উঠল, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একবারও ভেবেছো কি হতে পারতো? এটা সমাধান নয়। তুমি কি ভুল করতে যাচ্ছিলে? তুমি নিজের জীবনের কতটা মূল্য, সেটা কি একবারও ভেবেছো? নিজের জীবনের মূল্য নেই তোমার? মরার খুব শখ? রোজা কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর সে তার কান্না আটকাতে ব্যর্থ হলো। হু হু করে কাঁদতে শুরু করলো সে। অঝরে পড়তে থাকলো এতদিনের জমিয়ে রাখা চোখের পানি। রোজার চোখে পানি দেখে আহমেদ যেন একটু নরম হলো। ছেড়ে দিল চেপে ধরে থাকা রোজা হাতটা। নিজেকে একটু ধাতস্থ করে আহমেদ নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রোজা চোখের পানি মুছে আহমেদের দিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রোজা।
আহমেদ একবার রোজাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল। পুরো নাম? রোজা এবারও হাত কচলাতে কচলাতে বলল। আফরোজা জেরিন রোজা। আহমেদ এবার ফটাফট প্রশ্ন করতে থাকলো। কোন ইয়ারে তুমি? কোন ডিপার্টমেন্ট? বাসা কোথায় তোমার? বাবা কি করে? এতগুলো প্রশ্ন এক সেকেন্ডের মধ্যে রোজার এবং কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। সে তার ভেজা চোখের পাপড়ি নাড়িয়ে দুবার পলক ফেলল, যেন তার উপর প্রান্তে বিস্ময়কার কিছু আছে। রেস্টুরেন্টের টেবিলের এক প্রান্তে কাচুমাচু করে বসে রয়েছে রোজা, অপর প্রান্তে তার দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে আহমেদ। দেখে যেন মনে হচ্ছে রোজা চুরি করতে গিয়ে আহমেদের কাছে ধরা খেয়েছে। রোজা ক্ষণে ক্ষণে আবার এক পলক করে আহমেদের দিকে তাকাচ্ছে। সে আসলে আহমেদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। আহমেদ দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলো। কি হলো, বলছো না কেন? রোজা মাথা নিচু করে বলল। কি 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 বলবো? আহমেদ স্থির কণ্ঠে বলল। রোজা তাৎক্ষণিকভাবে বলে উঠল। না না না, তা হবে কেন? আহমেদ বুঝতে পারল যে মেয়েটা বেশ ভালোই বোকা শোকা, অনেক সহজ সরল মেয়ে সে। এই কারণে আহমেদ তার কঠিন ব্যক্তিত্বটাকে লুকিয়ে রেখে আরেকটু নরম হয়ে বলল।